নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতাবন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে বিজয়রত্ন মজুমদারের লেখা মৌনী বাবা। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। শ্বেত, পীত, লোহিত, ধূপছায় বর্ণ, বিচিত্রাকার অলকা তিলকা সজ্জিত ললাট, জটাজুটো বিভূষিত মস্তক, ভস্মাচ্ছাদিত অঙ্গ, ভূমারক্ত নেত্র, চিমটা কম্বল কমণ্ডলুধারী কৌপিন পরিবাগছাল পরিহিত সাধু ও সন্ন্যাসী তোমরা বোধহয় সকলেই দেখিয়াছ। তাহাদের কেহ বিরিঞ্চি বাবা, কেহ ধৃতরাষ্ট্র বাবা, কেহ নারদ বাবা, কেহ সাধু বাবা, কেহ বা শুধুই বাবা। কিন্তু সংসারে বাস করে, স্ত্রী পুত্র লইয়া ঘর করে, ধুতি কামিজ পরে, মোজা জুতো পায়ে দেয়, অফিসে চাকরি করে, অথচ মৌনী বাবা, ইহা তোমরা বোধহয় দেখো নাই। আমিও একাধিক দেখি নাই, একটিমাত্র দেখিয়াছি, এবং সেই একটির কথাই লিপিবদ্ধ করিয়া আজ আমার মসি কলঙ্কিত কালা মুখ লেখনী ধন্য করিতেছি। শোনো তবে মৌনী বাবার গল্প। গণেশ লোকটি দেখিতে রোগা ও পাকশিটে গোছের, কিন্তু তাহার গায়ের জোর অসামান্য, মনের জোর তার চেয়েও বেশি, এবং এই দুইটা মিলিত জোরের চেয়েও তাহার নিজের জোর বেশি, এবং সেই জন্যই বোধ করি তাহার মনের জোর ও গায়ের জোরে প্রায়ই যে মল্লযুদ্ধ হইত, তাহাতে কেহ কাহাকেও হারাইতে পারিত না, গণেশই জয়লাভ করিত। গণেশ লোকটি ক্ষীণকায়, ক্ষীণজীবী, অথচ পরিশ্রম করিতে পারে অসাধারণ। বিপদে লোককে অভয় দিতে এবং লোকের আপদে তুর্কি লাফ খাইয়া ঝাঁপাইয়া পড়িতে তাহার জোড়া দেখি নাই। তাহার মেজাজটা সকল সময় ভালো থাকে না বটে, কিন্তু যখন ভালো থাকে তাহার মুখের হাসি মিলায় না। গণেশের অধরের হাসি কন্যাকুমারিকা হইতে কর্ণের হিমাচল পর্যন্ত উচ্ছ্বসিত। আমি যে গ্রামে বিবাহ করিয়াছি, গণেশের বাস সেই গ্রামে। আমার সঙ্গে তাহার পরিচয় আমার বিবাহের রাত্রিতে। বিবাহান্তে তৃষ্ণায় বরের ছাতি ফাটিতেছে, কুটুম্ব স্বজনগণ ডাবের জল খাইবার জন্য বরকে খুবই পীড়াপিড়ি করিতেছেন। বড় না বলিতেছে না, অথচ ডাব আসি আসি করিতেছে, কিন্তু আসিতেছে না। হঠাৎ দৃষ্ট হইল, ধৃষ্ট ডাব বৃক্ষশির হইতে বরের প্রীত্যর্থে এতক্ষণেও নামিয়া আসে নাই শুনিয়া গণেশ রুষ্ট হইয়া এক লাফে নারিকেল গাছের শীর্ষে পৌঁছিল, এবং গোটা 4-5 হ্যাঁচকায় ধৃষ্টতার সাজা দিয়া দিল, যেন তাহাতেও তাহার রাগ পড়িল না। পাট কাটা দা দিয়া কচাকচ শব্দে কাটিয়া কুটিয়া তবে সে থামিল। আমার পরমারাধ্য পিতৃদেবের মনে কোনো গূঢ় অভিসন্ধি ছিল কিনা জানি না, তিনি 50 জন বলিয়া 150 জন বরযাত্রী লইয়া গিয়া আমার শ্বশুর মহাশয়ের মুখ ও বুক শুকাইয়া দিয়াছিলেন। এই 150 জনের মধ্যে 142 জন শহুরে লোক, অজীর্ণের আসামি। 50 জনের খাদ্য সামগ্রীতেই তাহাদের বাইরনের সোডার তল্লাশ করিতে হইতেছিল। আর কিছুতেই শ্বশুর মহাশয় জব্দ হইলেন না, সবই কুলাইয়া গেল। মাছের কালিয়াটায় কেবল টান পড়িল। গণেশ বলিল, কুছ পরোয়া নেহি, বলিয়া তাহারই বয়সী একজন যুবককে সঙ্গে লইয়া একটা ছেঁড়া জাল ঘাড়ে ফেলিয়া সামনের পুকুরটায় নামিয়া গেল রাত্রি 12টায়। রাত্রি 1টায় ভিয়ান ঘরে কালিয়ার গামলায় মাছের কালিয়া টলমল করিতে লাগিল। গণেশের নামে ধন্য ধন্য পড়িয়া গেল। পল্লীগ্রামে তখনও রাজনীতি ঝোড়ো হাওয়া প্রবেশ করে নাই, নহিলে ছেলেরা শুণ্ডবিহীন গণপতিকে ইন্দুরের পৃষ্ঠ হইতে নিজেদের স্কন্ধে তুলিয়া লইয়া জয় গণেশজি কি জয় রবে গ্রাম ফাটাইয়া চৌচির করিত। আমি গণেশের সঙ্গে আলাপ এবং ভাব করিয়া লইলাম। বিকালে বরকনে বিদায়ের সময় বরপক্ষ ও কন্যাপক্ষ মধ্যে কলহ বাঁধিয়া গেল। বরপক্ষ দমেও ভারী, দলেও ভারী। 50-এর স্থানে 350 আসিয়াছে।
কাজেই তাহারা দলে ভারী, আর তাহারা ইচ্ছা করিলে সদ্য বিবাহিতা কনেকে অবহেলে পরিত্যাগ করিয়া যাইতেও পারে। ইহাতে বুঝিতে হয় যে তাহারা দমেও ভারী। ব্যক্তিগত বৎসা যখন জীবিত মৃত পূর্বপুরুষ পর্যন্ত পৌঁছিল এবং পিরানের আস্তীর্ণের সঙ্গে যখন ছাতা ও লাঠির প্রতি মনোযোগ দিবার অবস্থা ঘটিল, তখন সেই না কালো না ফর্সা বেঁটে রোগা পাকাটে লোকটা হঠাৎ মরুভূমিতে অবতীর্ণ হইল মাটি ও শিকড় শুদ্ধ একটা ৩০ হস্ত পরিমিত বাঁশ আস্ফালন করিতে করিতে। সে কথা বলিল একটি ছত্র, বাঁশটা ঘুরাইল ৫০ বার, চক্ষু দুইটা বিস্ফারিত ও বিঘূর্ণিত হইল ১৫০ বার। খাঁটি হিন্দিতে বলিল, মারকে হাড্ডি চুর চুর করেগা। হাড্ডি অর্থাৎ হাড়ের উপর মায়া অল্পবিস্তর সকলেরই আছে, বিশেষ করিয়া যাহারা ৩০ বার। তাহারা জানে হাড় ভাঙিলে জোড়া লাগিবে না, মায়াটা তাহাদের কিছু বেশি। বরপক্ষের লম্ফঝম্প কমিয়া আসিতেছিল, তাহারা চটপট কোমলে নামিলেন। আমিও গণেশের হাতটা চাপিয়া ধরিলাম। গণেশ বাঁশটা ফেলিয়া দিল, চক্ষুর প্রসারণ সংকোচন বিঘূর্ণন স্তব্ধ করিল। বরকনে চলিয়া গেল। গণেশ কাজকর্ম করে না, তাহার বাড়ির লোক তজ্জন্য বড়ই অসন্তুষ্ট। গণেশ বলে, চাকরি করিবার ফুরসত কোথায়? গ্রামের নিকট ও দূরবর্তী গ্রামসমূহের বেওয়ারি সব দাহ না করিলে দুর্গন্ধে লোক মরিয়া গ্রাম উৎসন্ন যাইবে, কাজেই সে কাজটা সে ছাড়িতে পারে না। গ্রামে ওই একটিমাত্র যাত্রার দল, জেলাময় তাহার গাও না। দলের পাণ্ডা হইবার লোক একজন জুটিলেই গণেশ ছুটি পায়, কিন্তু আজ পর্যন্ত একটি প্রাণীও দায় ঘাড়ে লইতে আসিল না। এত সাধের যাত্রা দলটিকে সে উঠাইয়া দিতে পারে না। বাংলাদেশের পল্লীগ্রামের স্বাস্থ্য ক্রমশই অবনত হইয়া পড়িতেছে। ওলা ওঠা, বসন্ত, বেরি বেরি, সম্প্রতি দেখা দিয়েছে ঝিনঝিনিয়া। এক এক চোটে গ্রাম উজাড় করিতে চেষ্টা করে। তখন বারোয়ারি কালী পূজা, বারোয়ারি শীতলা ও ওলা বিবির পূজা দিয়া কোনো মতে গ্রামগুলিকে যে রক্ষা করা হয়, সেসবের চাঁদা সাধেকে? গণেশ। মাঝঝাড়ে কোপ দেয়কে? গণেশ। আটচালা বাঁধেকে? ওই গণেশ। বিসর্জনের শোভাযাত্রার সঙ্গে নাচেকে? ওই গণেশ। সবাই যে বলে গণেশ শহরে যা, চাকরি বাকরি কর। বেশ, না হয় গণেশ শহরে গেল, একটা চাকরিও জুটাইল এবং করিতে লাগিল, কিন্তু গ্রামটি যখন ধ্বংসপ্রাপ্ত হইবে তখন ঠেকাইবে কাহার সহধর্মিনীর কোন সহধর? সেই হিসাবটা সেই সঙ্গে লোকে দেয় না কেন? না বাপু না, সোনার গ্রামখানিকে শ্মশান হইতে দিতে সে পারিবে না। কিন্তু গণেশ বিয়ে করে না কেন? গ্রামের লোকের এ দুঃখটাও বড় কম নহে। ঘন ঘন শ্বশুরবাড়ি আসা ও থাকার সম্পর্কে গণেশের সঙ্গে আমার বিশেষ সম্প্রীতি ঘটিয়াছিল। গ্রামের লোক আমাকে ধরিয়া পড়িল ছোঁড়াটার বিয়েতে মতি করাইয়া দিতে হইবে। কাজটা সহজ নহে। ক্ষুধা নাই এমন জীব চরাচরে নাই। যৌবনকালে ভারতবর্ষের রাষ্ট্রধানী দিল্লি শহরের নাড়ুতে কাহারও অরুচি থাকে এ বিশ্বাস আমার নাই, বরং রাজধানীর সুস্বাদু পদার্থটির মাত্রাধিক্যেও লোকের অরুচি হয় না, আমার এই বিশ্বাস। গণেশ যদি স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম হয়, আমি কি করিব? তবু বলিলাম। সে যে উত্তর দিল তাহা প্রকৃতপক্ষে অভাবনীয় এবং অভিনব। সাধারণত ঐরূপ অনুরোধের এইরূপ জবাবই মিলে যে, বিয়ে তো করিব, খাওয়াইব কি? গণেশ সেদিকও মারাইল না, ম্লান মুখে বলিল, জামাই, আমার যোগ্য কোণে পাইতেছি না। হাসিলাম। হাসিবার কথা, হাসিব না? কিন্তু গণেশ গম্ভীরভাবে বলিল, তুমি দাও না জামাই, একটি দেবগণের মেয়ে এক্ষুনি বিয়ে করি। আর নরগণও চলবে না, রাক্ষসগণও হবে না, দেবগণ চাই, পারো দিতে? গ্রামের লোককে সে কথা জানাইলাম। তাহারা কোণে খুঁজিয়া বেড়াইতে লাগিল। তাহারা নরগণ পাইল, রাক্ষসগণও পাইল, দেবগণ পাইল না। দূর দূরান্তরে খোঁজ চলিতে লাগিল। আশ্চর্য!
তল্লাটে দেবগণ কন্যা একটিও নাই। গণেশ বলিল, জামাই, খোঁজ করতে আমি কি কসুর করেছি হে? কোণে পাইনে তো কি করি বলো? আসল কথা তোমায় খুলে বলি, শোনো। আমার রাক্ষসগণ কোণে আমার সঙ্গে খাপ খাবে না, লড়াই হবে। নরগণ কোণেও চলবে না, আমি তাকে খেয়ে ফেলব। আর বারবার টোপর পরে বর্ষা যা ভালো নয়, তুমি কি বলো? কিন্তু এখনকার লোকে সব মানে না। আমি খুব মানি জামাই। কেউ যখন মানে না তখন তুমি বা মানবে কেন? সবাইয়ের সঙ্গে আমার তফাৎ আছে। বুড়ো বয়স পর্যন্ত তাস পাশা খেলে, মরা পুড়িয়ে, বারোয়ারির চালা বেঁধে বাপের ভাত কেউ মারে না, কিন্তু আমি মারি। আরে সবাই বলে চাকরি করো। কেন রে বাপু? বাপ ঠাকুরদা যে এক মাঠ ক্ষেত ভুঁই রেখে গেল, সে তবে কিসের জন্যে? আমার বাপ, তার বাপ, তারও বাপ, কেউ কোনো দিন চাকরি করলে না, বসে খেয়ে গেল। আমি বা কেন চাকরি করব? জমি জিরাত বাড়বে বলে? বাড়বে না কচু। আমি যাব চাকরি করতে, আর 5 জনে নেবে সব ভোগাভুগি দিয়ে। ইহার পক্ষে ও বিপক্ষে যত তর্কই উত্থাপিত করি না কেন, যাহার খাইবার পরিবার সংস্থান আপনা হইতেই হইয়াছে, তাহাকেই রেহাই দিতে আমার অন্তত আপত্তি হইল না। তা যেন হলো, কিন্তু বিয়েটার কি হয়? মেয়ে দাও, বিয়ে করি। ভরসা দিলাম, দিব। তিষ্ঠ। আমার মেয়ে হইলে নিশ্চয়ই দেবগণ হইবে, যেহেতু আমার স্ত্রীর ধারণা আমি সাভ্রষ্ট দেবতা। আমার স্ত্রীর সম্বন্ধে আমার ধারণাটা ঠিক কি, তাহা না হয় নাই বলিলাম। তবে তিনি যে শেফালিকা ঘোষ না লিখিয়া শ্রী শেফালিকা দেবী লিখিতেছেন, ইহাতে আমার পূর্ণ সমর্থন না থাকিলেও আপত্তি যে করি নাই তাহা সুনিশ্চিত। আমি দেব এবং তিনি দেবী, অতএব এত দুভয়ের সুখ মিলনে যে সুকন্যা জন্মগ্রহণ করিবে, সে নিশ্চয়ই দেবগণযুক্তা হইবে। আর গণেশ যদি ততদিন অপেক্ষা করে, আমি তাহার আক্ষেপ মিটাইয়া দিব। ধীর প্রকৃতি গণেশ রাজি হইয়া গেল। বুঝিলাম তাহার তাড়া নাই। সুখবরটা স্ত্রীকে দিলাম এবং বলিলাম, একটি সুকন্যার জননী হওয়া নিতান্ত দরকার। তবে ব্যস্ততার প্রয়োজন নাই, কারণ জামাই হাতছাড়া হইবে না। তিনি বলিলেন, গলায় দড়ি? কাহার তাহা বুঝিলাম না, বুঝিবার চেষ্টা করাও সমীচীন বলিয়া মনে হইল না। কিছুদিন পরে শ্বশুরবাড়ি আসিয়া স্ত্রীর মুখে শুনিলাম, মালঞ্চ গ্রামে দেবগণ সম্পন্না একটি কনের সন্ধান মিলিয়াছে। 2-1 দিনের মধ্যেই গণেশ কনে দেখিতে যাইবে। আমি হতাশ হইয়া পড়িলাম, ম্লান মুখে বলিলাম, ইস। স্ত্রী বলিলেন, ইস করলে যে? বলিলাম, ভাবি জামাইটি হাত ছাড়া হয়ে গেল। স্ত্রী ভদ্রলোক, ভদ্র কন্যা, ভদ্র পত্নী, তাহার সেই এক কথা। গলায় দড়ি? কাহার গলায় দড়ি সে সমস্যা পূরণ এবারও হইল না। তবে আশাভঙ্গজনিত অপরাধের বোঝাটা স্ত্রীর স্কন্ধে চাপাইয়া দিয়া বলিলাম, তোমার জন্যই তো অমন জামাইটি হাতছাড়া হলো। স্ত্রী রুষ্ট হইয়া বলিলেন, আমার দোষটা হলো কি শুনি? তোমার দোষ এই যে এখনো মেয়ে হলো না। এবার আর তিনি গলায় দড়ি বলিলেন না, কারণ বোধহয় নিজের গলায় দিতে হইবে আশঙ্কায়। অধিকতর রুষ্ট হইয়া কহিলেন, দেখো, বেশি চালাকি করো যদি। চালাক অপবাদ আমার শত্রুতেও কোনো দিন দেয় নাই। হ্যাঁ গা, স্কুলমাস্টার কখনো চালাক হয়? তাহারা ফিচেল হইতে পারে, শয়তানও হইতে পারে, ধূর্ত হইতেও আটকায় না, কিন্তু চালাক তাহারা কোনো দিনই নয়। কাজেই যে বস্তুর একান্তই অভাব, তাহাই অর্থাৎ চালাকি প্রকাশের বিন্দুমাত্র সম্ভাবনা ঘটিতে পারে ভাবিয়া আমি বহির্বাটিতে চলিয়া গেলাম। তখন সকাল হইয়া গিয়াছে। দেখি গণেশ বলিল, জামাই, কাল অনেক রাত্রিরে শুনলুম তুমি এসেছ। তখন নিদে গড়াইয়ের বিধবার সৎকার করতে যাচ্ছিলুম, তাই আর আসা হয়নি। তা কেমন আছো? 2-4 কথার পর গণেশ বলিল, জামাই,
হাত দেখতে জানো? হাত দেখিতে জানিতাম না। অনেক বিদ্যার সঙ্গে ও বিদ্যাটাও অনায়ত্তই ছিল, কিন্তু সে কথা বলিলাম না। বলিলে গণেশের অভিসন্ধিটা অজানাই থাকিয়া যাইত। বলিলাম, কিছু কিছু জানি বই কি, দেখো তো। বলিয়া গণেশ দক্ষিণ করতল অগ্রসর করিয়া দিল। হাত দেখিতে না জানি, হাত দেখাইতে আমরা খুবই অভ্যস্ত ছিলাম। আমাদের হেডমাস্টারের বন্ধু সুরেশ বিশ্বাস মাঝে মাঝে কর্মখালির সন্ধান লইতে স্কুলে আসিত এবং হেডমাস্টার হইতে ইনফ্যান্ট মাস্টার, ইনফ্যান্ট ক্লাসের মাস্টার সকলেই তাহার দিকে হাত বাড়াইয়া দিতেন। একবার একজন মাস্টারকে সে বলিয়াছিল, ইউ হ্যাভ গট টু ফ্লাই ফ্রম ঢাকা। কথাটা ফলিয়া যায়। অবশ্য সে বায়ুপথে উড়িয়া গিয়াছিল কিংবা অন্য কোনো যানের সাহায্য লইয়াছিল তাহা বলিতে পারি না। তবে তাহাকে স্কুলের কর্ম ত্যাগ করিয়া পলাইতে হইয়াছিল, ইহা ঠিক। তদবধি করকোষ্ঠী বিচারক সুরেশের গণনায় সকলেই অবিচলিত আস্থা সম্পন্ন। স্কুল মাস্টারি না পাইয়া সুরেশ কিছুদিন সাপ্তাহিক পত্রিকার সম্পাদক হইয়াছিল। কাগজ উঠিয়া গেলে একটা ইন্স্যুরেন্স কোম্পানি খুলিয়াছিল। সেটির পর উল্টাডিঙিতে পাটের আড়তপট্টির কাছে জ্যোতিষ গণনালয় খুলিয়াছে। শুনিয়াছি বেশ পসার করিয়া ফেলিয়াছে। ভাগ্যকে যাহারা অন্বেষণ করে তিনি তাহাদের হাতে ধরা দেন। অভাগা স্কুলমাস্টারদের পানে কেহই চাহে না। হাত লইয়া সুরেশ দু চারবার টিপিয়া ঘাড় নাড়িত ও বলিত, বাহ, বেশ কালারটি তো। কখনো কখনো কাহারো কাহারো কালারটির নিন্দাও করিত। তাহার ধরন ধারণগুলি আমার মনে ছিল। বলিলাম, গণেশের হাতের কালারটি তো বেশ। গণেশ প্রশ্ন করিল, তার মানে? তার মানে তবেই তো মুশকিল। মানে যে কি তাহা জানিতাম না, কিন্তু এখন জানি না বলিলে সব পণ্ড হয়। বলিলাম, হাতের রং ভালো হলে রেখা ভালো হয়। তা তুমি কি জানতে চাও বলো। দেখো তো বিয়ের রেখাটা। রুটি শেখার মতো তাহার শুকনো হাতখানা এপিট ওপিট করিয়া উল্টাইয়া পাল্টাইয়া ঘাড় নাড়িয়া বলিলাম, বিবাহ আসন্ন। গণেশ প্রসন্ন মুখে বলিল, একটা সম্বন্ধ এসেছে, দেবগণ। আমি বলিলাম, এই তো রেখাও স্পষ্ট। গণেশ বলিল, ওইটা নাকি বিয়ের রেখা? তবে যে লোকে বলে এইতে বিয়ের দাগ। এই সারি আছে। ওরে সুরেশ, তুই কোথায়? গণেশ তাহার হাতটা কাত করিয়া কনিষ্ঠাঙ্গুলির নিম্ন পার্শ্বের যে দাগ তাহাই দেখাইল। বটেই তো, এই সামান্য ভুলটা যে কিরূপে করিয়া বসিলাম। ছি, কচি ছেলেও জানে বিবাহের দাগ। আমিও জানিতাম, অথচ প্রয়োজনের সময় উল্টাপাল্টা করিয়া ফেলিলাম। ছেলেদের পরীক্ষা দেওয়া আর কি। জানে সব, পরীক্ষা দিবার সময় উদরপিণ্ডি বুধোর ঘাড়ে চাপাইয়া দেয়। তাড়াতাড়ি বলিলাম, আরে ইটালি দেশের জ্যোতিষশাস্ত্র মতে এইটা বিয়ের রেখা। নিজের পূর্ব নির্দিষ্ট রেখাটা দেখাইলাম। গণেশ ইটালির মুসোলিনির বা জার্মানির হিটলারের খবর রাখিত না, হয়তো তাহাদের অস্তিত্বই অজ্ঞাত। সহজেই বিশ্বাস করিল। বলিল, ও, তা কি বুঝছ? হেডমাস্টারের বন্ধু সুরেশের অনুকরণে অনেকক্ষণ গবেষণা করিবার পর প্রশ্ন করিলাম, তোমার বয়সটা ঠিক কত বলো তো? 31। 31? দাঁড়াও, এই হলো 25, 30, 35, 40। হ্যাঁ, 30 হইতে 31-এর মধ্যে বিবাহ, নির্ঘাত। ঠিক দেখছ? স্পষ্ট। গণেশ বলিল, আচ্ছা ছেলেপুলে কটা বলো তো? আবার বিপদ। এবার সহজেই বিপদ কাটাইয়া উঠিলাম। বলিলাম, ছেলেপুলের কথা আজকাল বলা শক্ত। কেন? দেখছো না, দেশ শুদ্ধ লোক জন্মনিরোধ করো জন্মনিরোধ করো বলে চেঁচাচ্ছে।
খোদার উপর খোদকারি করছে, দেশকে রসাতলে পাঠাবার চেষ্টা করছে। 5 বছরে নাকি 5 কোটি লোক বেড়ে গিয়েছে। আরে খাবার দাবারের দুঃখ তো সেই জন্যই ধাঁধা করে বেড়ে চলেছে কি না? তাই এখন সকলেই এক বাক্যে চিল্লাতে শুরু করেছে, জন্ম নিয়ন্ত্রণ করতে হবে, নইলে আমাদের দুঃখে বনের শেয়াল কুকুররাও ভেউ ভেউ করে কাঁদবে। এই দেখো না তুমি, আইন হলো বলে বেশি ছেলেমেয়ের বাবা বা মা হলে জেলে যেতে হবে। 2-10টা ছেলে মেয়ে যে বাবা বাবা করে ঘিরে দাঁড়াবে, পোড়া দেশের কর্তাদের তাও সইছে না। গণেশ বলিল, তা যা বলেছ জামাই, খবরের কাগজ খুলেছ কি ওরই বিজ্ঞাপন। আরে দেশের লোক কমিয়ে লাভটা কী হবে বলো তো শুনি? কথায় বলে ধনবল জনবল, জনবল না থাকলে কখনো ধনবল হয়? পাগল আর কি, ওসব আমি কোনোদিনও মানিনে জামাই। পাছে শালিশালার সংখ্যা নির্ণয় করিতে বলে, তাড়াতাড়ি তাহার হাতটা নামাইয়া দিয়া বলিলাম, মেয়েটি দেখতে কেমন? মন্দ নয়, গেরস্থ ঘরের মেয়ে যেমন হয়, 5-5। দেবগণ তো? হ্যাঁ। তবে আর দেরি করো না। গণেশ বলিল, মা 19-এ বসে দিন ঠিক করেছে। আনন্দ প্রকাশ করিলাম। 1 বৎসর পরে শ্বশুরালয়ে গিয়াছি স্ত্রীকে আনিতে। গণেশ খবর পাইয়া আসিয়া হাজির। গণেশের বিবাহিত জীবনটা সুখের হয় নাই, এ সংবাদ আমার সুশীলা পত্নী পত্রযোগেই দিয়া রাখিয়াছিলেন। কলা বউটি কিছু খড় প্রকৃতির, কলহে তাহার জোড়া নাই। গণেশের মা দুর্গা ঠাকুরানী কাশী পলায়ন করিয়া আত্মরক্ষা করিয়াছেন। গণেশ থালা ঘটি বাটি ভাঙিয়া সর্বশান্ত হইতে বসিয়াছে। এ সকল সংবাদ পূর্বেই পাইয়াছিলাম। গণেশ হাতটা বাড়াইয়া দিয়া বলিল, জামাই, হাতটা দেখো তো। ওই রে, মুখটা কাঁচুমাচু করিয়া বলিলাম, হাত দেখা ছেড়ে দিয়েছি গণেশ। কেন ছাড়লে কেন জামাই? দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলাম, সে এক মস্ত করুণ ইতিহাস গণেশ, বলতে গেলে আমার বুক ভেঙে যায়। একজনের সম্বন্ধে একটা কথা বলে ফেলে, না গণেশ, আমার চোখে জল আসছে। গণেশ বোধ হয় আমার চোখের আশি আশি জল দেখিয়া ফেলিল, করুণ কণ্ঠে কহিল, তবে থাক। বাঁচিয়া গেলাম। বলিলাম, আচ্ছা গণেশ, স্ত্রীর সঙ্গে তোমার নাকি বনিবনা হচ্ছে না? গণেশ বেবাক কবুল করিল, না। কেন? মেজাজ খারাপ। কার, তোমার না স্ত্রীর? গণেশ চক্ষুর ইঙ্গিত দ্বারা বুঝাইয়া দিল যে তাহার স্ত্রীর মেজাজ খারাপ। আমি বলিলাম, আমি কিন্তু শুনেছি তোমারই মেজাজ বেশি খারাপ। গণেশ গরম হইয়া বলিল, আমি কি সে কথা অস্বীকার করছি নাকি জামাই? আমার রাক্ষসগণ মেজাজ তো খারাপ হবেই। আমি বিস্ময় বিস্ফারিত নয়নে চাহিয়া বলিলাম, রাক্ষসগণ হলে মেজাজ খারাপ হয় নাকি? হতেই হবে। বলিয়া সে একটু চুপ করিয়া রহিল। তারপর বলিল, কিন্তু দেবগণের মেজাজ যে এত বদ হয় তা তো জানতুম না। দেবগণ কার, তোমার স্ত্রীর? হ্যাঁ, কেন তোমার মনে নেই? সেই তুমি হাত দেখে বলে দিলে 31 বছরে বিয়ের রেখা, তাই তো আমি তাড়াতাড়ি ওকে বিয়ে করে ফেললুম। ও বাবা, শব্দ সে যে আমারই ঘাড়ে চাপাইতে চায় দেখি। ভয়ে ভয়ে চুপ করিয়া রহিলাম। গণেশ বলিল, আজ তোমাকে হাত দেখাতে চাইছিলুম কেন জানো? কেন? আমি সন্ন্যাস নেব মনে করছি, তাই জানতে চাই সন্ন্যাস যোগের কথা হাতে আছে কি না। যোগ বিয়োগের দিক দিয়াও গেলাম না। বলিলাম, বনিয়ে নেওয়া কি একেবারেই অসম্ভব গণেশ? একেবারে অসম্ভব জামাই, একেবারে অসম্ভব। এই কালকে রাত্রের ব্যাপারটাই দেখো না। যাত্রার দল নিয়ে 3 দিন আগে পাঁচপাড়ায় গেছিলুম। 3 দিন সেখানে গাওনা ছিল, খুব ভালো গাওনা হলো। পাঁচপাড়ার বাবুরা 5টা মেডেল দিয়েছেন, আমাকে একখানা শাল। কাল রাত 10টায় ফিরলুম। ফিরে দেখি খুড়তুতো ভাইটি
বিদেশ থেকে এসে চণ্ডীমণ্ডপে শুয়ে আছে। আমায় দেখেই প্রণাম করে পায়ের ধুলো নিতে গিয়ে পড়ে গেল। ভোঁচকানি লেগে মূর্ছা আর কি। মুখ শুকনো, পেটটা ঢুকে গেছে, ঢুকছে যেন 5-7 দিন খায়নি। জিজ্ঞেস করলুম, খেয়েছিস? কেঁদে ফেললে। অন্দরে গিয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলুম, ক্যাবলা কখন এসেছে? বললে কাল। বললুম খেয়েছে? বললে জানি নে। জানি নে? বুঝছো জামাই, ব্যাপারখানা তুমি বুঝছো? আমার খুড়তুতো ভাই না হয়ে ওনার খুড়তুতো ভাই হলে রাত দুপুরেও পুকুরে জেলে নামাতো। বুঝছো তো? বললুম খেতে দিতে পারো নি? বললে না, পারিনি। 7 গোষ্ঠীর কুটুম বাটুমকে গেলাতে আমি পারবো না বলে রান্নাঘরে আমার জন্য ভাত বাড়তে গেল। আমি করলুম কি, একখানা চেলা কাঠ নিয়ে হাঁড়িতে এক ঘা, থালা বাসনে আর এক ঘা, গিয়ে শুয়ে পড়লুম। তারপর সমস্ত রাত অন্ধকারে ও দেখায় কিল, আমি দেখাই ঘুষি। ও বাঁধে কোমর, আমি বাঁধি মালকোচা। ও দেখায় রাঙা চোখ, আমি করি দন্ত কিরমির। ভোর রাত্রে ও নিয়ে এলো বঁটি, আমি আনলুম দা। এই করতে করতে সকাল হয়ে গেল। বললে রাঁধবে না, আমাকে উনুনের পাঁচ দেবে। আমি বললুম তোর হাতে খাবো না, সন্ন্যাসী হব, তারপর তোমার কাছে আসছি। হাসিব অথবা কাঁদিব মনে মনে সেই গবেষণা করিয়া কোনো স্থির সিদ্ধান্তে উপনীত হইবার পূর্বেই কহিলাম, গণেশ, তবু বনিয়ে চলতেই হবে। হিন্দু ঘরের স্ত্রী ত্যাগ করা তো চলে না। নিজে একটু নরম সরম হয়ে মানিয়ে চলো, তাছাড়া উপায় কি? সে চেষ্টার আমি কসুর করি নে জামাই। বুনো মোষ কিছুতেই বশ মানে না। তিনি যদি বুনো মোষ হন, তুমিও বুনো শুয়োর। তিনি সিং নাড়েন, তুমি গজদন্ত দেখাও। গণেশ হাসিয়া ফেলিল, বলিল, তাহা যা বলেছ জামাই। একটু থামিয়া আবার বলিল, আদরও তো কম করি নে জামাই। দেখো না, পুজোর সময় 3 ভরি সোনার হার গড়িয়ে দিলাম। বললে কি জানো, গিল্টির নয় তো। শুনে আমার গেল মাথা খারাপ হয়ে, এক টানে হারটাই ছিঁড়ে ফেললুম। বেশ করলে। আচ্ছা, রাগ হয় না তুমি বলো তো জামাই? তা যে একটু হয় না তা না বলতে পারি নে, তবুও বনিয়ে নিয়ে চলতে হবে গণেশ। এ তো আর মুসলমান খ্রিস্টান নয় যে তালাক দিলে বা ডিভোর্স করলেই হয়ে গেল। বোঝা যখন বইতেই হবে, বুঝলে না? তুমি কখনো পাড়া কুঁদুলি দেখেছো জামাই? দেখো নি? তারা যখন ঝগড়া করবার লোক পায় না, তখন হাওয়ার সঙ্গে ঝগড়া লাগিয়ে দেয়। আমার ঠাকুরনটিও 3 রাত প্যাঁচ কষছেন কি করে পায়ে পা বাঁধিয়ে আমার সঙ্গে এক পক্ষর লড়বেন। আমার হাড় জ্বালাতন, মাস পোড়াতন হয়ে উঠেছে জামাই। মাঝে মাঝে সত্যি ইচ্ছে হয় যেদিকে 2 চোখ যায় পালাই। গণেশের কথাগুলোর ভিতর দিয়া এমন একটি করুণ সুর ধ্বনিত হইতেছিল, যাহাতে তাহার কোনো কথা অবিশ্বাস করা অসম্ভব হইয়া পড়িতেছিল। চুপ করিয়া রহিলাম। একটু পরে গণেশ বলিল, জামাই, তোমাদের শহরে একটা চাকরি বাকরি দিতে পারো? চুলোর ছাই দেশ ছেড়ে পালাই। খাটি খুটি মাস গেলে বাড়িতে ওদের টাকা পাঠিয়ে দিই। খিচিমিচি আর সহ্য হয় না। গণেশ চাকরি করিতে বিদেশে যাইবে, ইহা কল্পনা করাও শক্ত। তাহার যাত্রার দল অচল হইবে, বেওয়ারিশ মরারা রাস্তার ধারে পড়িয়া পচিবে, গ্রামের ওলা ওঠা বসন্ত রক্ষাকালী পূজা বন্ধ হইবে। গণেশের গ্রাম ছাড়িয়া যাওয়া চলিতেই পারে না। সেই কথাই বলিলাম। গণেশ করুণ মুখে কাতর কণ্ঠে বলিল, সত্যি জামাই, গ্রাম ছাড়তে আমার বড় কষ্ট হবে। কিন্তু সারা জীবন ঘরের লোকের সঙ্গে দাঙ্গা লড়াই করেই বা বাঁচি কী করে বলো? আমাদের স্কুলে ড্রিল মাস্টারের পদটি খালি ছিল। চেষ্টা করিলে গণেশকে লওয়া সম্ভব হইতেও পারে। গণেশ ঢাকায় আসিয়া কর্মগ্রহণ করিল। আমার বাসার কাছেই স্কুলের একটা মেস ছিল, তাহাতে বাসা লইল। বলা বাহুল্য, সে একলাই আসিয়াছে। সকাল সন্ধ্যা আমার বাড়িতে বসিয়া গল্পগুজব করে। 2-1 দিন মুখ বদলাইবার জন্য তাহার গ্রামের মেয়ের হাতে রান্না খাইয়া যায়। আমার গৃহিণীও তাহার গ্রাম্য গণেশদাকে পরিতোষপূর্বক ভোজন করাইয়া পরম তৃপ্তি অনুভব করেন।
জামাই হইলে গণেশ যে ইহার অধিক আদর পাইত না, একদিন সে কথা বলায় ভদ্রগৃহিণী তাহার সেই অনর অচল কথাটাই আমায় শুনাইয়া দিলেন। এবার যেন বুঝা গেল আমাকেই দড়িটা গলায় দিতে বলিতেছেন। সত্য বলিতেছি, প্রথম দিন কত গণেশের মুখ দেখিলে আমার দুঃখ হইত। গ্রামের মাটি হইতে গাছপালা, জনমানব, কুকুর শেয়ালটা পর্যন্ত যেন দিনরাত তাহাকে ডাকিতেছে। গণেশ তাহাদের সেই আকুল আহ্বান যেন সকর্ণে শুনিতে পাইতেছে। গণেশ আমার স্ত্রীর নিকট বলিয়াছে রাত্রে তাহার ঘুম হয় না, বালিশে মাথা রাখিলেই সারা গ্রামখানা গণেশ গণেশ করিয়া ডাকিতে ডাকিতে তাহার সামনে ফ্যাল ফ্যাল চোখে চাহিয়া থাকে। আমার বুদ্ধিমতী স্ত্রী তাহাকে বউ আনিতে উপদেশ দিয়াছেন। মোল্লারা মসজিদ পর্যন্তই দৌড়িতে পারে, সাধারণ লোক যাহাকে ডিউটিফুল বা কর্তব্যপরায়ণ বলে, গণেশ তাহারও অধিক। স্কুলের সে ড্রিল মাস্টার, ড্রিল করাইয়াই সে খালাস, কিন্তু গণেশ তাহার অনেক বেশি কাজ করিত। যে কোনো মাস্টারের যে কোনো কাজ বাকি পড়িয়া থাকিত, গণেশ স্বেচ্ছায় তাহা চাহিয়া লইয়া করিয়া দিত। যে কোনো ক্লাসের যে কোনো বিষয়ের শিক্ষক অনুপস্থিত হইলে গণেশ সেই ক্লাস লইতে যাইত এবং শিক্ষা সম্বন্ধীয় পুস্তক সম্বন্ধীয় গল্প করিয়া ছেলেদের তুষ্ট করিয়া আসিত। কাজে কর্মে যখন লিপ্ত থাকিত, লক্ষ্য করিতাম সে বেশ থাকিত। অবসরকালেই যত বিপদ। তাহার উজ্জ্বল নয়নদ্বয় ম্লান হইয়া আসিত, মুখের চেহারা বদলাইয়া যাইত, ভাবভঙ্গি হইতে প্রাণের স্পন্দনটুকু লুপ্ত হইত। আমার সুগৃহিণী বলিতেন, গণেশদা কথা শুনবে না তো। কিন্তু আমি বুঝিতাম সেই পানা পুকুর, সেই বন জঙ্গল, সেই যাত্রার দল, সেই বেওয়ারিশ মরারা, অসহায় রোগীর দল তাহাকে ঘন ঘন ডাক দিতেছে। জুন মাসে আমাকে 2 মাসের জন্য বরিশালের স্কুলের অস্থায়ী প্রধান শিক্ষকের পদে উন্নীত করিয়া বদলি করা হইল। খবর শুনিয়া মাস্টারদের মধ্যে কেহ সন্তোষ প্রকাশ করিলেন, কেহ বক্ষ ব্যাধিতে আক্রান্ত হইলেন, কেহ বা দেতো হাসি হাসিলেন। দেখিলাম গণেশের চক্ষু ছলছল করিতেছে। সে আমার সম্মুখ হইতে সরিয়া পড়িল। যাইবার দিন বলিলাম, গণেশ, মন খারাপ করো না যেন। তোমার তো সকলের সঙ্গেই ভাব হয়ে গেছে, আর 2 মাস বই তো নয়, আমি ফিরে আসছি। লক্ষ্মী, মন খারাপ করো না। গণেশ ভেউ ভেউ করিয়া কাঁদিয়া উঠিল, বলিল, সেজন্যে মন খারাপ করছি নে জামাই। 2 মাস কেন, তুমি বরাবরের জন্য হেডমাস্টার হলেই তো আমাদের আহ্লাদ জামাই, তাতে মন খারাপ করব কেন? কিন্তু আমি যে বড় বিপদে পড়েছি জামাই, তুমি ছাড়া। বলিয়া সে আবার কাঁদিয়া উঠিল। কি বিপদ? এই দেখো। বলিয়া গণেশ তাহার পিরিহানের জেব হইতে একখানি রেজিস্ট্রি চিঠি বাহির করিয়া দিল। খুলিয়া দেখি তাহার স্ত্রীর লেখা। চিঠিখানা পড়িয়া স্তম্ভিত হইলাম। কোনো ভদ্র নারী, ভদ্র স্ত্রী যে এরূপ পত্র লিখিতে পারে, চোখে না দেখিলে কোনো অতি বড় সত্যবাদী লোক তামা তুলসী গঙ্গাজল হাতে লইয়া শপথ করিলেও বিশ্বাস করিতাম না। পত্রখানি উদ্ধৃত করিয়া নারীর কলঙ্কের পরকাষ্ঠা ছাপার হরপে চিরস্থায়ী করিয়া রাখিবার প্রবৃত্তি হয় না। মোদ্দা কথা এই যে গণেশের স্ত্রী নিশ্চিত রূপে বুঝিয়াছে যে গণেশ শহরে অন্যান্য স্ত্রীলোকদিগের শাঁখিনী ডাকিনীদের সহিত নানারূপ বৈধ ও অবৈধ সম্পর্ক স্থাপন করিয়া তাহাকে অবহেলা করিতেছে। শীঘ্রই সে ইহার প্রতিকারের উপায় চেষ্টা করিবে। রেজিস্ট্রি চিঠি তাহারই নোটিশ। অনেকক্ষণ পর্যন্ত কোনো কথা মুখ দিয়া বাহির হইল না। গণেশ চিঠিখানি হাতে লইয়া হতবুদ্ধির মতো বসিয়া রহিল। অনেকক্ষণ পরে জিজ্ঞাসা করিলাম, গণেশ, কি করবে? গণেশ ম্লান মুখে হাসিয়া বলিল, সামনে রাজার জন্মদিনে ছুটি আছে, গিয়ে নিয়ে আসি। সেই ভালো। গণেশ কাঁদো কাঁদো হইয়া বলিল, ভালো যে কত সে আমি বুঝছি জামাই। 1 বৎসর পরে আবার স্বস্থানে ফিরিয়া আসিলাম।
গণেশ আমাদের জন্য স্টেশনে দাঁড়াইয়াছিল। জিজ্ঞাসা করিয়া জানিলাম, গণেশের স্ত্রী এইখানেই আছে। মাসখানেক হইল তাহার একটি পুত্র ভূমিষ্ঠ হইয়াছে। আমার গৃহিণী হর্ষ প্রকাশ করিয়া বলিলেন, দেখলে গণেশদা, আমার পরামর্শ শুনলে ভালো হয় কি না? গণেশ কোনো কথা বলিল না। নিরিবিলি পাইয়া জিজ্ঞাসা করিলাম, গণেশ, এখন আর ঝগড়াঝাঁটি হয় না তো? না। দুই হাতে গণেশের দুই হাত চাপিয়া ধরিলাম। সত্য সত্য বড় আনন্দ হইল। গণেশের মতো উচ্চ মন, উদার হৃদয় ব্যক্তির দাম্পত্য জীবনে যে সুখ শান্তির লেশমাত্র ছিল না, ইহাতে কার প্রাণে না কষ্ট হইত? যে শুনিত সেই দুঃখ অনুভব করিত। বলিলাম, ছেলে মেয়ে হলেই অতি উগ্র স্বভাব স্ত্রীলোকের প্রকৃতিও নরম হয়, মনস্তত্ত্ববিদরা তাই বলেন। ছেলেটি তোমার ঘরে শান্তি এনেছে বলতে হবে। ছেলের নাম রাখো শান্তি প্রকাশ। গণেশ চুপ করিয়া রহিল। একদিন ক্লাস শেষ করিয়া অফিস ঘরে আসিয়া দেখি শিক্ষকগণ গণেশকে লইয়া পড়িয়াছেন। গণেশ ভোর 6টায় স্কুলে আসে, বেলা 9:30টায় একবার খাইতে যায়, আবার 10:30 বাজিবার পূর্বেই ফিরিয়া আসে এবং রাত্রি 10টার আগে স্কুল হইতে যায় না। তাহারই নির্বন্ধাতিশয্যে স্কুলের দ্বিতীয় কেরানিটির মৃত্যু হইলেও কেরানি লওয়া হয় নাই। গণেশ সেই কাজও করিতেছে এবং তজ্জন্য অতিরিক্ত বেতনের দাবিও তাহার নাই। শিক্ষকগণের সমক্ষে এই সমস্যা জটিল হইয়া দাঁড়াইয়াছে যে বাসায় স্ত্রী পুত্র থাকিতেও গণেশ বাসায় থাকিতে বিমুখ কেন? গণেশ বলিতেছে সে কাজ পাগল, কাজ লইয়াই ভালো থাকে, ইহাতে তাহার স্ত্রী পুত্রের আপত্তি হইবে কেন? আমাকে সকলে সালিশ মানিলেন। আমি বলিলাম, ও পাগলের কথা ছেড়ে দাও, ওটা বদ্ধ পাগল। 2-1 দিন পরে সদরালা বাবুর কন্যার বিবাহে নিমন্ত্রণ রক্ষা করিয়া ফিরিবার সময় স্কুলের আফিস ঘরের জানালায় আলো দেখিয়া ঢুকিয়া পড়িলাম। বুঝিলাম গণেশ দ্বিতীয় কেরানির কাজ করিতেছে। গিয়া তাহাই দেখিলাম। আমাকে দেখিয়া গণেশ চমকিত হইয়া দাঁড়াইয়া উঠিল। একটু হাসিয়া আবার রেজিস্টারিতে রুল টানিতে লাগিল। জিজ্ঞাসা করিলাম, গণেশ বাড়ি যাবে না? গণেশ ঘড়ির দিকে চাহিয়া বলিল, 11টার সময় যাই। খাও কখন? ফিরে গিয়ে। তার মানে প্রায় 12টা? এত রাত পর্যন্ত বাড়ির লোককে হাঁড়ি নিয়ে বসে রাখো তো? বসে থাকতে দায় পড়েছে, হেসেলে সকালের ভাত ঢাকা থাকে, গিয়ে পিদিম জ্বালি খাই, শুয়ে পড়ি। তোমার স্ত্রী কি করেন? জানি নে। জানো না কেন? বোধহয় ঘুমায়। তোমার ছেলে? কোনোদিন ঘুমোয়, কোনোদিন জেগে থাকে, কাঁদে, আমি গিয়ে কোলে নিয়ে ভুলোই। তোমার স্ত্রী ওঠেন না? কি জানি, দেখি নে তো। তোমরা কি আলাদা ঘরে শো? হ্যাঁ। আর একটা প্রশ্ন মনে জাগিয়াছিল, কিন্তু করিলাম না, কারণ গণেশের সঙ্গে আমার প্রগাঢ় বন্ধুত্ব থাকিলেও গণেশ বড় সমীহ করিয়া কথা বলিত। অন্য প্রশ্ন করিলাম, তা কতদিন এ ব্যবস্থা হয়েছে? গণেশ বলিল, ঢাকা এসে পর্যন্ত। জিজ্ঞাসা করিলাম, স্ত্রীর সঙ্গে কথাবার্তা আছে তো? না। যা ভাবিয়াছি তাই। বলিলাম, কতদিন? এখানে এসে পর্যন্ত। একটু আধটু? একদম না। একদম না? একদম না। গণেশ নিবিষ্ট চিত্তে রুল টানিতে লাগিল। একটি বড় বা একটি ছোট না হয়, কোনোটি বাঁকাচোরা না হয়, কোনোটি মোটা সরু না হয়, অতি সন্তর্পণে অতীব সযত্নে রুল টানিতে লাগিল, যেন কিছুই হয় নাই। আমি তাহার মুখের পানে চাহিয়া আকাশ পাতাল, স্থাবর জঙ্গম, ম্যাপ, গ্লোব, রুল, ব্লোটিং প্যাড, ঘড়ি, পিতলের পেটা ঘণ্টা, জলের কুজো, এনামেলের গেলাস সব ভাবিতে লাগিলাম। গণেশ হঠাৎ মুখ তুলিয়া ঈষৎ হাসিয়া বলিল, আমার স্ত্রীরও রাক্ষসগণ, জানো জামাই। গণের কথাটা মনে ছিল না,
হঠাৎ মনেও পড়িল না। নির্বাক হইয়া চাহিয়া রহিলাম। গণেশ বলিল, বিয়ের সময় ওদের লোকেরা বলেছিল দেবগণ, মনে আছে তো? সেই যে তোমায় হাত দেখাতে গিয়েছিলুম। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে বটে। ওরা মিছে কথা বলে আমার ঘাড়ে ওই রাক্ষসগণ মেয়ে চাপিয়ে দিয়েছে। এবার ঢাকায় আসবার সময় ওর পোর্টম্যান্টোর ভেতর থেকে ও ঠিকুজি বেরিয়ে পড়ল। কিছুতেই দেখাবে না। জোর করে কেড়ে নিয়ে দেখি রাক্ষসগণ। তাতে কি? তুমি কি বলছো জামাই? আমারও রাক্ষসগণ, ওরও রাক্ষসগণ, চুলোচুলি তো হবেই। ওসব আজকাল কেউ মানে না। মানে না বলেই তো এত দুঃখ। দুজনেই অনেকক্ষণ নীরব। তারপর গণেশী নীরবতা ভঙ্গ করিল, বলিল, কথা কইলেই বিপদ, হাতাহাতি লেগে যায়। যাই কেন বলি না তার উল্টো মানে হয়ে পড়ে। আমার সব কাজ খারাপ, আমার সব কথা মিথ্যে, আমার সব বন্ধু বদ, আমার মাস্টারি বদ, ছাত্র বদ, আমি বদ, আমার খাওয়া বদ, শোয়া বদ, আমার মা বাপ বদ। যদি বলি না বদ নয়, অমনি ঝাঁ করাক্কর ঝাঁ করাক্কর। তাই কথা বন্ধ করে একরকম আছি মন্দ নয়। চান করে বিড়িতে বসি, যেদিন পাই খাই, যেদিন না পাই স্কুলে চলে যাই। রাত্রেও গিয়ে যেদিন দেখি ঢাকাখানা মাটিতে নামানো আছে, খুলে যা পারি খাই। যেদিন দেখি ঢাকা শিকে তোলা, সেদিন চুপচাপ শুয়ে পড়ি। তেমনও হয় নাকি? প্রায়ই হয়। তা কথা কও না বলেই ওরকম হয়। কথা কয়ে দেখো, রোজ গরম ভাত থাকবে। তা জানি নে, কিন্তু চুলোচুলি হবে যখন তুমি কি সামলাতে আসবে জামাই? নেপোলিয়া বা নেলসন নই, যুদ্ধের নামে রক্ত ধমনী মধ্যে নৃত্য করে না। তাই চুপ করিয়া রহিলাম। গণেশ বলিল, রাক্ষসগণের মিলন হলে ওই হয় জামাই, শাস্ত্রবাক্য মিথ্যে হয় না। অদম্য কৌতূহলের প্রবাহ তরঙ্গ তুলিতেছিল, নিবারণ করিতে পারিলাম না। বর্ষার খরস্রোতকে বাঁধ দিয়া কবুকে আটকানো যায়? বলিলাম, আচ্ছা গণেশ, তোমাদের চলে কি করে? গণেশের মুখখানা হঠাৎ আরক্ত হইয়া উঠিল দেখিয়া মনে মনে লজ্জা অনুভব করিয়া আমার বক্তব্যটা ঘুরাইয়া অন্যভাবে ব্যক্ত করিলাম। না, কেউ তো কারোর সঙ্গে কথা কও না, সংসার চলে কেমন করে? গণেশ তাচ্ছিল্যভরে কহিল, ওই চলে যায়। ভারী তো সংসার, তার আবার চলা আর অচলা। শুধু দুঃখ এই, ছেলেটা বোবা। সত্যই দুঃখের কথা, কিন্তু ইহাই স্বাভাবিক। বলিলাম, তবু ধরো সংসারের জিনিসপত্র কোন দিন কোনটা চাই, কি আনতে হবে। কেন, ওটা এমন আর শক্ত কি জামাই? ধরো তেল ফুরিয়াছে, গিন্নি দুম করে তেলের কেড়েটা বার করে দিয়ে বলে গেলেন তেল নেই। আমি তেল কিনে রান্নাঘরের দরজার কাছে দুম করে বসিয়ে বলে দিলুম সর্ষের তেল 2.5 পোয়া। ধোপা ছিল না, কাপড় চোপড় বড্ড ময়লা হয়েছিল। আমি যখন রান্নাঘরে খেতে বসতুম, বাইরের রোয়াকে দাঁড়িয়ে তিনি তখন রাজ্যের মুখ পোড়া কাপড় কাচাদের যমরাজের হাতে তুলে দিতেন। একদিন আমাকেও যে তাদের সহযাত্রী করতেন না তা নয়। নতুন জায়গা, শহর, দেশ, যাকে তাকে ডেকে তো আর কাপড় দিতে পারিনি। কদিন তাই ধোপা খুঁজতে দেরি হয়ে গেছিল, তাই। আচ্ছা ধরো তুমি দুটো ভাত চাই, তুমি কি করবে? চাইলেই হলো আর কি, চাইব না? চাইবে না? না, প্রথম প্রথম 2-1 দিন ভুল করে চেয়ে ফেলেছিলুম জামাই। দুবদাব শব্দ করে রান্নাঘরে ঢুকে খটাস করে হাঁড়িটাই দিলে সামনে বসিয়ে। হাঁড়িটা ভাঙল, আমাকেও ভয় ভয় উঠে যেতে হলো। এই 2 বছরের মধ্যে তোমার কি অসুখ বিসুখ করেনি? কেন করবে না? তুমিও বরিশাল গেলে, আমারও চৌরঙ্গি বাত, শয্যা নিতে হলো। তা কি খেতে তখন? কে সেবা করত? কেন, স্কুলের মালি তারণ? তুমি বাড়িতে ছিলে না? না। বলো কি? তোমার কাছে মিথ্যে বলবো কেন জামাই? আমি চুপ করিয়া রহিলাম। গণেশ বলিল, মাসখানেক পরে যখন বাড়ি ফিরলুম, শুনলুম তিনি দগ্ধানন ভগবানের মুখে পুনঃ পুনঃ অগ্নিসংযোগ করে দুঃখ জানাচ্ছেন।
কেন তিনি তার সুখের বৈধব্য ঘটালেন না? বঙ্কিমের বিষবৃক্ষের দত্তবাড়ির দেবেন্দ্রকে যে লোক পাঠকের নিকটে সুপরিচিত দেবেন্দ্র দত্তে পরিণত করিয়াছিল, সেই হৈমবতীকে আমার পুনঃ পুনঃ মনে পড়িতেছিল। ভাবিতেছিলাম, শুধু কল্পলোকে নয়, বাস্তব জগতেও হৈমবতীর অভাব নাই। গণেশ আবার বলিল, দু একদিন কথার জবাব দিয়ে দেখিছি, লড়াই শুরু হয়ে যায়, পাড়ার লোক জমে যায়, আলসে আলসে পাশের বাড়িগুলোর মেয়েরা উঁকি ঝুঁকি দেয়, দেখে শুনে এইখানে চাবি কাটি দিয়েছি। ঠিক করিনি জামাই? বলিয়া সে ঠোঁট দুখানার উপরে গোটা 2-3 অঙ্গুলি স্থাপন করিল। কোনটা ঠিক আর কোনটা বেঠিক আমার মতো মূঢ়ের পক্ষে বলা সুকঠিন। আমিও মুখে চাবিকাঠি দিয়েছিলাম। গণেশ বলিল, অনেক ভেবেচিন্তে দেখেছি জামাই, চুপ করে থাকাই ঠিক, বোবার শত্রু নেই। আরও 1 বৎসর কাটিয়াছে। গণেশের জীবনযাত্রার বিন্দু মাত্র পরিবর্তন হয় নাই। তেমনই ভোর 6টায় স্কুলে আসে, 9:30টায় যায়, আবার 10:30টায় আসিয়া রাত্রি 11টায় ফেরে। আমাকে গোপনে বলিয়াছে, দীর্ঘ 2 বৎসর কালের মধ্যে একটি কথাও সে বাড়িতে কয় নাই। জানি না গোপনে আর কাহাকেও কথাটা সে বলিয়াছিল কিনা, অথবা আমার গৃহিণী সিক্রেট বিট্রে গোপনতার অপব্যবহার করিয়াছেন কিনা। স্কুলের শিক্ষকগণ গণেশের নামকরণ করিয়াছেন মৌনী বাবা। 3য় বৎসরে দেখিলাম গণেশ তাহার বোবা ছেলেকেও অভিনিবেশ সহকারে রুল টানা শিখাইতেছে। 4র্থ বৎসরে যে পরিবর্তন লক্ষ্য করিলাম তাহা অভাবনীয়। গণেশ স্কুলেও কথাবার্তা কয় না। ড্রিল করাইতে 1, 2, 3 এবং রাইট লেফট এই শব্দ কয়টি ছাড়া অন্য কথা সে আদৌ বলে না। 5ম বৎসরে ড্রিল মাস্টারি ছাড়িয়া দিয়া শুধু কেরানিগিরি করিতেই চাহিয়াছিল। আমি রাজি হই নাই, কেরানির মাহিনা অনেক কম। গণেশ 1, 2, 3 করিতে লাগিল, খুব অনিচ্ছার সহিত। ইদানিং সে চুলগুলাও একটু বড় বড় রাখিয়াছে। যে জামাটা গায়ে দেয় সেটার রং কতকটা বাদামি, কতকটা গেরুয়া। ছাত্রদলও গোপনে মৌনী মাস্টার বলিতে শুরু করিয়াছে। গণেশ বারংবার বলিত, রাক্ষসে রাক্ষসে অহরহ লড়াই হইলেও জয় পরাজয় নির্ণয়ের সম্ভাবনা কখনোই নাই। কেহ কাহাকে খাইতে পারিবে না, কেবল ক্ষতবিক্ষত হওয়াই অদৃষ্ট লিপি। মর্মান্তিক দুঃখের সহিত স্বীকার করিতেছি, কথাগুলার সত্যতা সপ্রমাণ করিতেই যেন ওই 2 রাক্ষস রাক্ষসী দীর্ঘ 22 বর্ষ দ্বন্দ্ব করিল, তারপর প্রায় একই দিনে একই সময়ে ভবলীলা সম্বরণ করিল। এরূপ আশ্চর্য ঘটনা কদাচিৎ ঘটে। গণেশ স্কুলের খাতায় রুল টানিতেছিল, পাশেই বাসা, তাহার স্ত্রী বাটনা বাটিতেছিল। বর্ষাকাল, সন্ধ্যা রাত্রি, একটা বাজ পড়িল। বোবা ছেলেটা আমার বাড়িতে ছিল। পৌঁছাইয়া দিতে গিয়ে দেখি রাক্ষসও নাই, রাক্ষসীও গিয়াছে। ছেলেটি অনেকক্ষণ কাঁদিয়া কাঁদিয়া ঘুমাইয়া পড়িল। এক চিতায় আদর্শ দম্পতিকে দেবলোকে প্রেরণ করা হইল। সংস্কৃতের পণ্ডিত মহাশয় দেবভাষায় অপূর্ব ও অভিনব কবিতা রচনা করিয়া শ্মশান বন্ধুদের আনন্দ বর্ধন করত মাসিকপত্রে প্রকাশার্থ প্রেরণ করিলেন। কিন্তু হায়, দানবলোকে দেবভাষার আদর কোথায়? কেহই ছাপিল না। কাজেই গণেশের জীবনীকার হইবার সৌভাগ্য অর্জন আমাকেই করিতে হইল। শেষ হল আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।